নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদে সই ২৫ দলের। জন আকাঙ্ক্ষা পূরণে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির শঙ্কা জামায়াতের। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। যারা দুই একজন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন। যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন সুন্দর করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষেত্র সংসদ ভবন এলাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতার কারণেই এইচএসসির ফলে নজিরবিহীন বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। বিগত সরকারের বিরুদ্ধে নম্বর বাড়িয়ে বাম্পার ফলনের ধারা চালুর অভিযোগ। ত্বক ফর্সাকারী নকল প্রসাধনীতে সয়লাভ বাজার। ব্যবহারে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে কারখানা। এবং চীন মার্কিন উত্তেজনায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। দেশে বাড়ছে চুরি। ৩ মাসের পরিকল্পনায় মৌচাকে দোকান লুট, সোয়া ২ কেজি উদ্ধার। নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। নানা অনিশ্চয়তা কাটিয়ে সই হলো জুলাই জাতীয় সনদ। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল। তবে সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই সনদ সইয়ের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৫টা ৫ মিনিট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ, যার মূল ভিত্তি ২০২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান। প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এরপর ঐক্যমত কমিশনের প্রারম্ভিক বক্তব্য। একে একে সনদে সই করে বিএনপি, জামায়াত সহ ২৫টি দল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্বাক্ষরের পর স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। তারই প্রস্তুতি জুলাই সনদ। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ডক্টর ইউনূস বিশেষভাবে জুলাই অভ্যুত্থানে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করেন। বলেন, তরুণরাই বাংলাদেশকে গড়বে, তারাই নেতৃত্ব দেবে। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এইটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। রাজনৈতিক দলগুলোকে বসে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করতে বলেন প্রধান উপদেষ্টা। আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলো, আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন,
ইতিহাসে স্মরণীয় করে তুলবে। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্রুতই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে সুপারিশমালা দেবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ শুরু হলো আজ। এদিকে সনদ বাস্তবায়নে দেরি হলে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গোটা জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সংস্কার করে, প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। দীর্ঘ 54 বছরের রাজনীতির যে চরিত্র ছিল, আমাদের এই সংস্কার প্রস্তাবের ভিতরে একটি ব্যাপক পজিটিভ পরিবর্তন এখানে আসবে। যেমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবে না, তাহলে সে আর স্বেচ্ছাচারিতার সুযোগটা পাবে না। আজকে সমস্ত দলগুলি এগুলোর সাথে ঐক্যমত হয়েছে, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা নির্বাচনে গণভোট চাই এবং এটা বাস্তবায়ন সঠিক প্রক্রিয়া চাই। যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম, এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন, যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে, আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে। আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করে যাবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে, সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবন এলাকা। দাবি দাওয়া নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। তাদের দাবি, সনদের আইনি ভিত্তি না দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা রণক্ষেত্রে পরিণত। শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। নিজেদের স্বীকৃতি সহ দাবি জানান সনদের আইনি ভিত্তির। সেখান থেকে তাদের বের করে দেয়া হয় সংসদ ভবনের বাইরে। এরপর তারা অবস্থান নেন সংসদের মূল গেটে। ঢুকতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ ও এপিবিএন সদস্যরা। কিছুটা হটে গিয়ে ইটপাটকেল ছুড়ে জুলাই যোদ্ধারা। ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন। আমাদেরকে লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেটভুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অবস্থান নেন আসাদ গেট মোড়ে। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবারও ছত্রভঙ্গ হয়ে যান জুলাই যোদ্ধারা। তাদের দাবি, রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার। তারা বলতেছে 5 মিনিটের মধ্যে এখান থেকে সরে যান। কেন আমরা কেন সরে যাব? আমাদের অধিকার নাই এখানে।
আমরা আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদেরকে বলে সরে যেতে। যদি আজকে যৌক্তিক দাবি না হয়, আপনি সরেজমিনে আসেন, আপনি আমাদের সাথে কথা বলেন। ওনাদের বোঝা দরকার ছিল যে সরকারটা, ওনারা যে সরকারের উপরে বসে আছে সেটা আমার চোখের উপরে, আমার রক্তের উপরে, আমার চোখের উপরে, আমার ভাইয়ের হাতের উপরে, আমার হাতের উপরে, আমার ভাইয়ের পায়ের উপরে, আমার ভাইয়ের লাশের উপরে। যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। 1 ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের ৫ম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংশোধনীতে জুলাই যোদ্ধা হত্যার বিচার, মর্যাদা, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছে এনসিপি। কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ইস্কাটনে এনসিপির নতুন অঙ্গ সংগঠন শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঐক্যের নামে জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয় বলেও মন্তব্য করেন নাহিদ। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে তাদের ন্যায্য অধিকার জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে এবং এর নাম আমরা দিতে চাই জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা সরকারের ব্যর্থতা এবং জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করা হবে। সমাবেশের আগেই মিরপুরের সেনপাড়া ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের ভিড়ে। বৈরী আবহাওয়ার মধ্যেও জনতার ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? তাদের প্রতি মর্যাদা দেখা, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমি ব্যতীত, দুঃখিত, লজ্জিত। জামায়াত আমির বলেন, সরকার গঠন করলে তার দল নির্মূল করবে চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে পরিচিতি লাভ করে না। নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেয় না। বাংলাদেশের ইতিহাসে জামায়াত নেতাকর্মীদের মতো আর কেউ এত জুলুমের শিকার হয়নি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারপরও কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি তার দলের নেতাকর্মীরা। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ। 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানায় এখনো অভিযানে ফায়ার সার্ভিস, 2 তদন্ত কমিটি।
21 বছরের মধ্যে এবারই এইচএসসিতে সর্বনিম্ন পাশের হার। ফেল করেছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। জিপিএ 5 কমে যাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। অন্যদিকে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানও। এবার খাতা মূল্যায়নে আগের মতো নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা না থাকায় ফলাফল নিম্নগামী হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। আর জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতাকেই ফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে পাশের হার, জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এবার অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 76,814টি। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2004 সালে পাশের হার ছিল 47.74%। 2005 সালে পাশ করে 59.16% শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে 2021 সালে 95.26% পৌঁছায়। সবশেষ 2024 সালেও পাশের হার ছিল 77.78%। হঠাৎ করেই চলতি বছর ফলাফলে এমন বিপর্যয় কেন? এই প্রশ্নের উত্তরে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিক সফলতা দেখানোর জন্য নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলে বাম্পার ফলন দেখানোর ধারা চালু করেছিল আওয়ামী লীগ সরকার। তাদের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা পাশের হার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। আর এইচএসসি পরীক্ষার্থীদের বড় অংশই জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা কার্যক্রম। চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সিলেবাস, পূর্ববর্তী মূল্যায়ন পদ্ধতি, তারা হোঁচট খাবে, সেটি স্বাভাবিক। যারা পাশ করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। একটা এক্সামে ফেল করা মানেই যে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কেউ আমরা কখনো কখনো দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটায়, এগুলো করা যাবে না। তার যদি আগ্রহ থাকে সে আবার চেষ্টা করবে, অথবা সে অন্য প্রফেশনে সে চলে যাবে। এদিকে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য? অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত ও বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। স্বপন আহমেদের রিপোর্ট। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনোন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইনোন যুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা ক্ষতি করে। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়, এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
ওয়ানডের দুর্দশা কাটাতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ থাকায় সিরিজ ঘিরে বাড়তে উত্তাপ, লালবাগে ট্রফি উন্মোচন। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শুক্রবার বিশ্ববাজারে স্পট মার্কেটে গোল্ডের দাম আউন্স প্রতি রেকর্ড সর্বোচ্চ $4,363 পৌঁছেছে। চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম 58%-এরও বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পূর্বাভাস ও চলমান ভূ রাজনৈতিক সংঘাতের প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করেন বিশ্ববাজার বিশ্লেষকরা। তাদের ধারণা, বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি $4,400 পৌঁছাতে পারে। বিশ্ববাজারে যখন ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, তখন দেশে বাড়ছে সোনা চুরির ঘটনা। মৌচাকে দোকান লুটে 3 মাস ধরে করা হয় পরিকল্পনা। এরপর ফরচুন শপিং মলের দড়ি বেয়ে উপরে উঠে চোর চক্রের 2 জন। তৃতীয় তলার জানালা কেটে ভেতরে প্রবেশ করে চুরি। বরিশাল, ফরিদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করার পর এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 2.25 কেজি স্বর্ণ এবং নগদ প্রায় 2 লাখ টাকা। 9 অক্টোবর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে বোরখা পরে ঢোকেন 2 ব্যক্তি। সিসিটিভি ক্যামেরা সরিয়ে দোকানের তালা কেটে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় রমনা থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর, বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয় 190 ভরি স্বর্ণ, রূপা ও নগদ প্রায় 2 লাখ টাকা। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত 3 জন সহ মোট 5 জন জড়িত ছিলেন। এর মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পলাতক রয়েছে 1 জন। 3 মাসের পরিকল্পনায় চুরি করে চক্রটি ওই রাতেই পালিয়ে যায় ঢাকার বাইরে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডির যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন, এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। যাত্রাবাড়ি সহ সম্প্রতি রাজধানীতে সংগঠিত চুরির সঙ্গে এই চক্র জড়িত নয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব। এখন পর্যন্ত আমরা পাইনি। গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্র। আগেও বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটি নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। টানা 17 ঘণ্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এ আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নুরকেল,
আমাদের লুপ সৃষ্টি এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও ব্যবসা থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানা দুটির একটিতে তোয়ালে ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচের 4তলা কারখানা এবং উপরের 4তলা গোডাউন ছিল। প্রশ্ন দেখা দিয়েছে ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি। লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। সময় খেলার খবর। ওয়ানডের দুর্দশা কাটানোর চ্যালেঞ্জ নিয়ে কাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। 50 ওভার ফরম্যাটে একেবারেই ভালো করছে না বাংলাদেশ। সবশেষ 11 ম্যাচে 10টিতেই হেরেছে মিরাজের দল। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ায় কঠিন হয়ে উঠেছে বিশ্বকাপে সরাসরি খেলার পথ। র্যাঙ্কিংয়ের শীর্ষ 9 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এই মুহূর্তে 10 নম্বরে রয়েছে বাংলাদেশ আর 9-এ ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে টাইগারদের। তবে সেটা না পারলে সুযোগ থাকবে এই সিরিজের পর আরও 21টি ম্যাচ পাবে সিমন্সের শিষ্যরা। কিন্তু পথটা আরও কঠিন করতে চায় না টাইগাররা। এদিকে এই সিরিজের জন্য লালবাগে ট্রফি উন্মোচনের ভিন্নধর্মী আয়োজন রেখেছিল বিসিবি। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা অনিশ্চয়তায় কাটিয়ে জুলাই সনদে সই 25 দলের। দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টা। সনদ স্বাক্ষরকে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির শঙ্কা জামায়াতের। অনুষ্ঠান বর্জন এনসিপির। কিছু দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। সংসদ ভবন এলাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। টিয়ারশেল নিক্ষেপ। আহত বেশ কয়েকজন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আলিশা। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।